নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। দীঘায় সমুদ্রে তলিয়ে মৃত এক, আহত এক। হলদিয়া দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ব্যবসায়ী, তদন্তে পুলিশ। গ্রাম সড়ক যোজনায় উদ্বোধন বেহাল রাস্তা, উপস্থিত বিশিষ্টরা। একাধিক দাবিতে জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ, সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে। আঁকা প্রতিমা তৈরি, এই নিয়ে জীবন রামনগরের ছোট্ট মেয়ে শুভেচ্ছার। স্বেচ্ছায় রক্তদান শিবির ময়নায়, পরিচালনায় অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন। কৃষি কথায় আজ দেখুন কাকদ্বীপে পুকুরে সফলভাবে ইলিশ উৎপাদন, আশাবাদী গবেষকেরা। আসছে বিস্তারিত খবরে। ওল্ড দীঘায় স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো এক যুবকের, আহত আরও এক যুবক। নুলিয়া এবং স্থানীয়দের চেষ্টায় ওই দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। অপর এক যুবককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মন্দারমণির পর এবার ওল্ড দীঘা। বুধবার দুপুরে ওল্ড দীঘার শিহক গলা সৈকতে স্নানে নেমে তলিয়ে মৃত্যু হলো নদিয়ার শিমুরালির এক যুবকের। নুলিয়া এবং স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন আরো এক যুবক। পেশায় ব্যাগ কারখানার কর্মী মৃত ওই যুবকের নাম রবীন্দ্রনাথ কুন্ডু, বয়স 19। মঙ্গলবার সকালে নদিয়া চাকদা থানার শিমুরালি এলাকা থেকে 50 জনের একটি দল দীঘায় বেড়াতে আসে। সকলেই উঠেছিলেন ওল্ড দীঘার শুভশ্রী হোটেলে। বুধবার দুপুর 2:30 নাগাদ 9 জন যুবক স্নানের জন্য শিহক গলাতে যান। মত্ত অবস্থায় স্নানে নামেন সকলে। সমুদ্র উত্তাল থাকায় স্নানে নামার কিছুক্ষণের মধ্যেই একটি বড় ঢেউয়ের ধাক্কায় গভীরে তলিয়ে যান রবীন্দ্রনাথ কুন্ডু এবং সুজয় বাগ নামের 2 যুবক। বাকিদের চিৎকার শুনে নুলিয়া এবং স্থানীয়রা এসে উদ্ধার করেন দুজনকে। ঘটনাটা আমি তো হোটেলেই ছিলাম, ছেলেগুলো স্নান করতে গেছিল, স্নান টান করতে গেল না, গেল সাবধানে করো। তা ওরা গেছে, কিছুক্ষণ পরে মানে বেশিক্ষণ ওরা নামিয়ে শুনলাম 5 মিনিট মতো নেমেছে, আর নিজে সামাল দিতে পারেনি আর কি। 2-3 জনের ঢেউটা ওরা 2-3 দিন ধরে টেনে নিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে রবীন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় সুজয়কে। রবীন্দ্রনাথের 2 সহকর্মী সুব্রত হালদার এবং অমর কৃষ্ণ রায় জানান, স্নানে নামার কয়েক মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। তারা হাঁটু জলের মধ্যে স্নান করছিলেন। রবীন্দ্রনাথ এবং সুজয় কেউই সাঁতার জানত না। একটা বড় ঢেউ এলে তাতেই তলিয়ে যায় ওরা। মৃতদের উদ্ধারের পাশাপাশি মৃতের পরিবারকে খবর দিয়েছে দীঘা মোহনা থানার পুলিশ। আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাকি সহকর্মীদের। হঠাৎ আমরা সমুদ্রে প্রেশারটা ঠিক বুঝতে পারিনি, ও একটু পিছনের দিকে চলে গেছে, প্রেশারে ভেতরের দিকে আস্তে আস্তে টেনে নিয়ে গেছে। আমরা অনেক বাঁচানোর চেষ্টা করেছি, পারিনি, নেমেছিলাম, ওর প্রেশার মার হয়ে গেছে। হঠাৎ আর দড়ি ফড়ি দিয়েও ধরে রাখতে পারিনি আমরা। নুলিয়া ছিল, উদ্ধারের জন্য, হ্যাঁ উদ্ধারের জন্য লোক নেমেছিল ওরা, কিন্তু ওরাও অনেক চেষ্টা করেছে, মানে বডিটা ঠিক ওরা ধরে রাখতে পারেনি। প্রেশারে যে নেমেছিল সেও মানে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল বলে বাধ্য হয়ে তখন ছেড়ে দিতে বাধ্য হয়ে, মানে যে ছিল সে উঠেছিল না, পুরো বেশ হুঁশ হয়ে গেছে, তখন বাধ্য হয়ে সে ছেড়ে দিয়ে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় হলদিয়া দুর্গাচকের এক ব্যবসায়ী। আহত অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে হলদিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে দুর্গাচক থানার পুলিশ। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় হলদিয়া দুর্গাচকের বাসিন্দা মন্টু গোপাল অধিকারী। হলদিয়া দুর্গাচকে মন্টু বাবুর একটি ফাইবারের দোকান রয়েছে। সেই দোকান বন্ধ করে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী বাইক নিয়ে এসে পেছন দিক থেকে তার উপর হামলা চালায়, গুলিও ছোড়ে বলে অভিযোগ। পেছনে যে বসেছিল আর সামনে যে চালাচ্ছিল, ড্রাইভ করছিল, ওর হেলমেট পরা ছিল। আর আসার পরেই ওইখানটা দাঁড়িয়েছিলাম, জাস্ট একটা চড়গম ফাটার মতো আওয়াজ পেয়েছি। যাচ্ছে পিছনে যে ব্যাক লাইটটা এমন কোনো জোরে যায়নি, ওইখান পরে মানে বাম্পার বেরোচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, সেও লাইটটাও দেখা যাচ্ছে আওয়াজের পরে।
চিৎকার শুনে এলাকার মানুষ ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আহত অবস্থায় মন্টুবাবুকে উদ্ধার করে প্রথমে হলদিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার চোখে আঘাত লাগায় তাকে রামপুর চক্ষু চিকিৎসালয়ে পাঠানো হয়। সেখান থেকে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাচক থানার পুলিশ। পুলিশ জানিয়েছে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, তবে গুলি চালানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ RCBS। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় উদ্বোধন হয় কলাবেড়িয়া থেকে কুলবেড়িয়া প্রায় 8.2 কিলোমিটার রাস্তা। দীর্ঘদিন বেহাল দশা হয়ে পড়েছিল রাস্তাটি। বুধবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতি সহ বিশিষ্টজনেরা। দীর্ঘদিন বেহাল অবস্থা কলাবেড়িয়া থেকে কুলবেড়িয়া প্রায় 8.2 কিলোমিটার রাস্তা। সেজন্য প্রতি মুহূর্তেই যাতায়াতের জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এলাকার মানুষজনদের। কোথায় যাবেন? আমি তো যাব বাহাদুরপুর, কিন্তু রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলাম। যা রাস্তার কন্ডিশনে তো যাওয়াই যাবে না, আমাদের তো যাওয়া মানে দুর্ভোগের শেষ নেই। তো সেই হিসেবে শুনলাম নাকি আজকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার একটা রাস্তা স্যাংশন হয়েছে। যদি হয় আমরা খুব উপকৃত হব। তো বুঝতে পারছি না যে এটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি যেন আমাদের মঙ্গল একটা হয়, বা সার্বিক জনসাধারণের স্বার্থে যত তাড়াতাড়ি হবে আমরা উপকৃত হব। মূলত কোটবার, শিমুলিয়া, রাজপুর এই 3টি গ্রাম নিয়ে এই রাস্তাটি মেরামতের জন্য খরচ প্রায় 5,36 লক্ষ টাকা। বুধবার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতি, ভগবানপুর 1-এর বিডিও পরিতোষ মজুমদার, জয়েন্ট বিডিও মোহনলাল বর, ভগবানপুর 1-এর সভাপতি শেখর পণ্ডিত, রাধাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উৎপল ধারা সহ বিশিষ্টরা। সমীর মাইতি রিপোর্ট, নিউজ RCBS। বৃহস্পতিবার জেলা শাসক দপ্তর অফিসের সামনে বিক্ষোভে সামিল হন ATU-TUC অনুমোদিত সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের কর্মীরা। সরকারিভাবে অস্থায়ী নাম্বার প্রদান সহ একাধিক দাবিতে তাদের এই বিক্ষোভ। জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয় ইউনিয়নের তরফ থেকে। বৃহস্পতিবার AIU-TUC অনুমোদিত সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে প্রায় 1000-এরও বেশি মোটর ভ্যান চালক পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তর অফিসের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। সেই সঙ্গে জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে বিক্ষোভ ডেপুটেশন দেন। রাজ্য সরকারের সার্কুলেশন অনুযায়ী মোটর ভ্যান চালকদের অস্থায়ী নম্বর দেওয়ার কথা, কিন্তু রাজ্যের অন্যান্য জেলাতে এই ব্যবস্থা চালু হলেও পূর্ব মেদিনীপুর জেলায় এখনো সরকারিভাবে এই নাম্বার প্রদান শুরু হয়নি। এছাড়াও হলদিয়ার বিভিন্ন স্ট্যান্ডে মোটর ভ্যান চালকদের ওপর চলে পুলিশি জুলুম এবং হয়রানি। এই সবকিছুর প্রতিবাদেই তাদের এই বিক্ষোভ। যতদিন না জেলা শাসক এবং পুলিশ সুপার তাদের এই সকল দাবি মেনে নেবেন, ততদিন তাদের বিক্ষোভ চলবে বলে জানানো হয় ইউনিয়নের তরফ থেকে। আজকে আমরা সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে AIU-TUC অনুমোদিত সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা জেলা শাসক অফিসে এসেছি। ডিএম এবং এসপির কাছে আমরা বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি। রাজ্য সরকারের সার্কুলার অনুযায়ী মোটর ভ্যান চালকদের অস্থায়ী নাম, অস্থায়ী নম্বর দেওয়ার কথা, যেটাকে বলছে যে টেম্পোরারি আইডেন্টিফিকেশন নম্বর, সেই নম্বর প্রদান আমাদের জেলাতে শুরু হয়নি। অন্যান্য জেলাতে অস্থায়ী নম্বর দেওয়ার কাজ শুরু হলেও পূর্ব মেদিনীপুর জেলায় সার্বিকভাবে মোটর ভ্যান চালকদের অস্থায়ী নম্বর প্রদানের কর্মসূচি সরকারিভাবে বিভিন্ন ব্লকে ব্লকে শুরু করেনি। এবং সেই সঙ্গে হলদিয়ায় এলাকায় বিভিন্ন স্ট্যান্ডে স্ট্যান্ডে মোটর ভ্যান চালকদের ওপর পুলিশি হয়রানি, জুলুমবাজি চলছে, তাদের ওপর অত্যাচার চলছে। এরই প্রতিবাদে আজকে আমরা ডিএম অফিসে এসেছি। ডিএম এর কাছে আমরা বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি এবং এসপির কাছে আমরা বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি। যতদিন না আমাদের এই দাবি ডিএম এবং এসপি না মানে, ততদিন আমরা মোটর ভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে আন্দোলন চালিয়ে যাব। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। নার্সারিতে শেষ স্কুল জীবন, এরপর থেকে ছবি আঁকা, প্রতিমা তৈরি, এই সব নিয়েই রামনগরের 14 বছরের ছোট্ট মেয়ে শুভেচ্ছার জীবন।
তার এই প্রতিভার মাধ্যমে উপার্জিত অর্থ দান করতে চায় দুস্থ এবং সাধারণ মানুষের মধ্যে। তার পরিবারের সবাই সমর্থন করে তার এই প্রতিভায়। নার্সারিতে পড়ার সময় থেকে পেন পেন্সিল দিয়ে নানা রকম সুন্দর সুন্দর ছবি আঁকা, মাটি দিয়ে প্রতিমা তৈরি করা এসব শুরু করে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার দেপাল গ্রামের 14 বছরের ছোট্ট মেয়ে শুভেচ্ছা দাস। নার্সারিতে শেষ করে তার স্কুল জীবন। এরপর ছবি আঁকা এবং মাটি দিয়ে প্রতিমা তৈরি এই নিয়েই শুরু হয় তার জীবন। ইতিমধ্যেই প্রায় কয়েকশো রকমের প্রতিমা তৈরি করেছে এই ছোট্ট মেয়েটি। নিজে সিদ্ধেশ্বরী মা কালী এবং গণেশের খুব বড় ভক্ত। শুধু জেলাতেই নয়, জেলার বাইরেও বিভিন্ন জায়গায় তার প্রতিভার কথা ছড়িয়ে পড়েছে। ছোটবেলার থেকে ও একদম হামাগুড়ি দেওয়ার থেকেই ও এটা ওটা পেন্সিল নিয়ে দাগ টানতো, সেইগুলি এক একটা স্ন্যাপ হয়ে যেত। এখনো এত বানাতে টানাতে পারেনি, কিন্তু খাতার কাগজে প্রতিদিন এক একটি খাতাতেই সব ছবি করে ফেলত। এই করতে করতে নিজের নার্সারি খাতা দিয়ে একদিন একটা হাতি বানিয়ে ফেললো। পুরো বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসেন এই ছোট্ট মেয়েটির আশীর্বাদ নেওয়ার জন্য। গত 2রা অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি শুভেচ্ছা পত্র পায় মেয়েটি। কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করে শুভেচ্ছা এবং তার মা বাবার ইচ্ছে তার আঁকা এইসব ছবি এবং তার তৈরি দেবদেবীর মূর্তি যদি সরকারিভাবে সংরক্ষণ করা হয় এবং প্রদর্শনীর মাধ্যমে যদি কোনো অর্থ উপার্জন করা যায়, সেই সকল অর্থ দুস্থ এবং সাধারণ মানুষের যদি কোনো উপকারে লাগতে পারে তাহলে খুবই ভালো লাগবে শুভেচ্ছার। যে আমার এই বানানো আঁকা সরকার যদি সংরক্ষণ করে, তাহলে এই মিউজিয়াম যদি সরকার করে দেয়, তাহলে ওতে যা উপার্জন হবে ওই অর্থ আমি দুস্থদের কাজে লাগাতে চাই, ওদের পাশে আমি ভবিষ্যতে দাঁড়াবো। এইসব আবেদন নিয়েই শুভেচ্ছা মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয় এবং মুখ্যমন্ত্রী তাকে আশ্বাস দেন এ ব্যাপারে। শুভেচ্ছা জানায়, যদি কোনো শুভাকাঙ্ক্ষী মানুষ তার এই ইচ্ছের পাশে এসে দাঁড়ায়, তাহলে সাধারণ মানুষের জন্য কিছু করতে পারবে 14 বছরের এই ছোট্ট মেয়েটি। উচ্চশিক্ষায় শিক্ষিত না হয়েও বাংলা ছাড়াও ইংরেজি, হিন্দি সব ভাষাতেই কথা বলাতে সে সাবলীল। মাত্র একবার, কিন্তু কখনো আমার লেখা বা ওর দিদিদের লেখা অনুকরণ করে লেখেনি। ও একা একাই লিখবে, মুছে দেবে, লিখে দেবে। তারপর হিন্দি তো ফ্লুয়েন্টলি কি করে বলে যে আমি জানি না, তাজ্জব বলেও দেখতে পারেন। ইংলিশ তো প্রচুর। বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষক শুভেচ্ছার বাবা শক্তিপদ দাস মেয়ের এই অলৌকিক প্রতিভায় সমর্থন করেন। তিনি জানান, মেয়ের ইচ্ছেই তার ইচ্ছে, মেয়ের স্বপ্নই তার স্বপ্ন। আমি পুজো করে স্কুলে বেরিয়ে যাবো, বললো এই আমাকে ছাড়া তো আমি পুজো করব। তারপরে হঠাৎ সে পুজো করতে যায়, আপেল কাটতে গেলে হাতে 2টো জবা ফুল, বাম হাতে 2টো জবা ফুল এসে যায়। তখন আমরা চমকে গেছি, কী হলো, কোত্থেকে এলো, কী ব্যাপার। তারপরে ধীরে ধীরে, তোরা জানিস না আমি তোদের ঘরে এসেছি। সব কিছুই ও পারে, সব কিছুই করে। স্পেসিফিক্যালি দৈবিক ব্যাপারটা ওর মধ্যে প্রাধান্য। ও পুজো করে, তন্ত্র মন্ত্র কোত্থেকে পেলো জানি না, সবই ও নিজের সাধনা করে, পুজো করে। শুধু শুভেচ্ছার পরিবারের নয়, আমাদের পূর্ব মেদিনীপুরের গর্ব এই ছোট্ট মেয়ে শুভেচ্ছা দাস। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। মঙ্গলবার ময়নায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। পরিচালনায় ছিল অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন। ফিতে কেটে শিবিরটির উদ্বোধন করেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী। মঙ্গলবার ময়না থানা তিলখোজা এলাকায় অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। এটি তাদের 3য় বর্ষের প্রয়াস। রক্তদান শিবির ছাড়াও বিভিন্ন সমাজ সেবামূলক কাজ, সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয় এই পরিচালনার তরফ থেকে। ফিতে কেটে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী। আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন তিলখোজা আঞ্চলিক কার্যালয়ের পক্ষ হতে আমরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি। রক্তদাতা আমাদের টার্গেট হয়েছে 50 জন। আমরা ফেব্রুয়ারি মাসের 14 ফেব্রুয়ারি 2016-তে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম, তার আগে একটা করেছিলাম। এটা হচ্ছে 3rd। আমরা বাচ্চা ছেলে মেয়েদের খাতা বই বিতরণ করি এবং আমরা গরিব দুস্থ ছেলে মেয়েদের যাদের মেয়ে বিয়ে হয় না তাদের কালেকশন করে আমরা বিয়ে করাই এবং আমরা আরও বিভিন্ন কর্মসূচি করি, যারা যেমন আমরা খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আপনার বই খাতা বিতরণ, কাপড় বিতরণ, বিভিন্ন রকম সমাজমূলক কাজ করি এই সংগঠন থেকে। আমাদের এই সংগঠন কোনো রাজনৈতিক সংগঠনে অরাজনৈতিক সংগঠন। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS।
কৃষি সংক্রান্ত সমস্ত খবর এবার দেখুন RCBS বাংলায়। প্রতিদিন নিউজ RCBS-এ দেখুন কৃষি কথা। দীর্ঘ গবেষণার পর পুকুরে ইলিশ চাষ করে সাফল্য পেয়েছেন কাকদ্বীপের বিজ্ঞানীরা। স্বাদ ও সমুদ্রের ইলিশের কাছাকাছি। ইলিশ মাছের প্রধান খাদ্য উদ্ভিদকণা ও প্রাণীকণা। গবেষকদের তৈরি কৃত্রিম সেই খাবার দেওয়া হচ্ছে পুকুরের ইলিশকে। আশা করা যায় মাছ চাষিদের এখন আর ইলিশের জন্য নদীর উপর ভরসা করে থাকতে হবে না। খুব সহজেই এবার মিলবে পুকুরের ইলিশ। দীর্ঘ গবেষণার পর পুকুরে ইলিশ চাষে সাফল্য মিলল। 21 মাসে ইলিশের ওজন হয়েছে প্রায় 500 গ্রামের কাছাকাছি। স্বাদও সমুদ্রের ইলিশের কাছাকাছি। পুকুরের ইলিশের পেটে মিলেছে ডিমও, যা থেকে আগামী দিনে পুকুরে ইলিশের প্রজনন করা যাবে বলে আশাবাদী গবেষকরা। জুলাই মাসে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধারমণ সিংহ সমস্ত গবেষণা প্রক্রিয়া দেখে আশাবাদী। আগামী দিনে এ রাজ্যে নদী এবং সমুদ্র উপকূলের পুকুরে ইলিশ চাষের উদ্যোগও ইতিমধ্যে নেওয়া হয়েছে। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীন কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থার কাকদ্বীপ শাখার বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা চালিয়ে এই সাফল্য পেয়েছেন। এটা আমরা ঠিকঠাক রাখবার জন্য, যাতে অক্সিজেন একদম না কমে যায়, সেই সব ঠিকঠাক রাখবার জন্যই আমরা এটা অ্যারেশনটা চালাই, যাতে করে অক্সিজেনের ডিমান্ডটা ওদের কাছে ঠিকঠাক থাকে। এটা কি সময় সময় চালানো? হ্যাঁ, আমাদের সময় সময় চালাতে হয়, কারণ অক্সিজেন যদি খুব বেশি দেওয়া হয় তার ক্ষেত্রেও অসুবিধা। যদি আমরা দিনের বেলাতে প্ল্যাঙ্কটন, ওদের খাবার যেটা থাকে, তারা যদি খুব বেশি অক্সিজেনের এখানে সবসময় যদি আমরা অ্যারেশন চালাই, তাহলে কি হবে, প্ল্যাঙ্কটনটা কমে যেতে পারে, এখানে প্ল্যাঙ্কটনের মাছের খাবারটা কমে যেতে পারে। সেটাকেও ঠিকঠাক রাখবার জন্য আমরা একটা নির্দিষ্ট টাইমে চালাই, যেটা রাতের দিকে চালাই। কারণ হচ্ছে রাত্রের দিকে অক্সিজেনটা অনেকটা ফল হয়ে যায়, সেই টাইমে হতে পারে ওদের মাছের ঘাটতি হতে পারে। ওই ঘাটতিটা মেটানোর জন্যই আমরা অক্সিজেনটা চালাতে থাকি, যাতে করে ওদের এই জন্য আমাদেরকে দেখতে হয় তাতে খাবার আছে নাকি ঠিকঠাক। পুকুরের মধ্যে খাবারটা যদি ঠিকঠাক থাকে, তাহলে একটা দিকে যে ওদের খাবারের জন্য যেটা ডিমান্ড থাকে, সেটা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হয়। একটা হচ্ছে প্ল্যাঙ্কটন, যেটাকে প্ল্যাঙ্কটন বলে, ইলিশ মাছ যেটা খেয়ে বেঁচে থাকে। আমাদেরকে এটা মাসের মধ্যে আমরা 2 বার করে চেক করি যে এখানে প্ল্যাঙ্কটনটা কি আছে, কত পরিমাণ আছে। যদি কমে যায় তখন সেটার জন্য আমরা ফার্টিলাইজার ইউজ করি। বিভিন্ন ফার্টিলাইজার এখানে ইউজ করা হয়, বিভিন্ন ইনঅর্গানিক, অর্গানিক, যাতে করে ওইটা ঠিকঠাক করে তাদের খাবারের পরিমাণটা ঠিকঠাক থাকে। আর রেগুলার তো আমাদেরকে এর যে মাটি পরীক্ষা করতে হয়, জল পরীক্ষা করতে হয়, আমাদেরকে এগুলো রেগুলার থাকেই। 2012 সালের শেষ দিক থেকে বিজ্ঞানী দেবাশিসদের তত্ত্বাবধানে পুকুরে ইলিশ চাষ প্রকল্প হাতে নেওয়া হয়। বাছাই করা হয় কাকদ্বীপের গবেষণা কেন্দ্রকে। এই গবেষণা কেন্দ্রের পাশ দিয়ে বয়ে গিয়েছে কালনাগিনী নদী। নদীর নোনা জল নিয়মিত এখানকার পুকুরে ঢোকানোর ব্যবস্থা আছে। নিয়মিত পুকুরে অক্সিজেন তৈরির জন্য হুইলারেরও ব্যবস্থা আছে। পরীক্ষামূলকভাবে কাকদ্বীপ সংলগ্ন মুড়িগঙ্গা নদী থেকে ধরা পড়া ইলিশের পোনা দিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। কিন্তু ইলিশ বাঁচিয়ে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় গবেষকদের কাছে। 1 বছরের বেশি সময় ধরে পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে ইলিশ বাঁচানো সম্ভব হয়। পুকুরের ইলিশের খাবার নিয়ে বেশ সমস্যায় ছিলেন গবেষকরা। মূলত ইলিশের প্রধান খাদ্য হলো উদ্ভিদকণা ও প্রাণীকণা। গবেষকদের তৈরি কৃত্রিম সেই খাবার পুকুরের ইলিশকে দেওয়া হয়। প্রতি মাসে জাল দিয়ে মাছগুলিকে ধরে দেখে আবার পুকুরে ছেড়ে দেওয়া হয়। নোনা জলের পুকুরে চাষ করা ইলিশের পেটে ডিমও প্রজননযোগ্য হয়েছে। পাশাপাশি পুরুষ মাছের শুক্র উৎপাদন হচ্ছে। আমাদের এই ইলিশ গবেষণা 2012 সালের নভেম্বর থেকে অ্যাকচুয়ালি শুরু হয় প্রজেক্টটা। কিন্তু প্রথমতে আমরা যে ইলিশের চারা কোথা থেকে সংগ্রহ করা হবে, কিভাবে সংগ্রহ করা হবে, এইসব স্ট্যান্ডার্ডাইজ করতে আমাদের প্রায় 1 বছরের বেশি সময় লেগে যায়। তারপরে আমরা এই পুকুরে ইলিশ মোটামুটি 2014 জানুয়ারির দিকে আমরা স্টক করি, এখানে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। তারপর থেকে প্রায় 2 বছরের বেশি সময় হয়ে গেছে আমাদের এই পুকুরে ইলিশ হয়েছে। তো এখন মোটামুটি ইলিশের ওজন 425 গ্রাম মতো হয়েছে গড় ওজন। তো এবং এটা কত দিনের? এটা 2 বছরের বেশি সময়, 2 বছর 2 মাস। তো আমরা আরও একটা জিনিস আসার কথা, যে আমরা এই পুকুরে ইলিশের পেটে ডিমও এসেছে, এটা আমাদের খুব একটা আশার কথা এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। যদি এই পুকুরে ইলিশ বড় করে এই ইলিশের পেটে ডিম আসে, বা ইলিশ মেল এবং ফিমেল দুটোই যদি ম্যাচিওর হয় আমাদের এই বদ্ধ পুকুরে, বদ্ধ জলাশয়ে, তাহলে সেই ইলিশ থেকে আমরা প্রজনন ঘটাতে পারি
এবং সেই যদি প্রজনন ঘটাতে পারি এবং সেই লার্ভাকে রেয়ার করে আমরা পুকুরে যদি ছাড়তে পারি, তাহলে তাদের আমরা আশা করছি তাদের জীবিতের হার, সার্ভাইভাল হার অনেক বেশি হবে। সব মিলিয়ে কৃত্রিম প্রজনন সম্ভব হয়েছে। বর্তমানে এই গবেষকদের মূল লক্ষ্য পুকুরে ইলিশের সফল প্রজনন ঘটানো। সেই প্রজনন সম্ভব হলে চাষিদের আর নদীর ইলিশের পোনায় ভরসা করতে হবে না। চাষিরা খুব সহজেই পুকুরে চাষ করতে পারবেন এই মাছ। পরিসংখ্যান বলছে সারা পৃথিবীতে ইলিশের গড় উৎপাদন ৭২,০০০ মেট্রিক টন, যার মাত্র ১৫ থেকে ২০% উৎপাদন হয় ভারতে। আবার এই রাজ্যে রসনাপ্রিয় বাঙালির প্রিয় পদও ইলিশের রকমারি। কিন্তু সব বছর সমান ইলিশ মেলে না, দামও অগ্নিমূল্য। সাধারণভাবে এই উদ্যোগে খুশি হবেন সাধারণ মানুষও। আমাদের নেচারে যে ইলিশ আমরা দেখেছি আমাদের গবেষণা করে, যে নেচারে এই সময়ে ইলিশ যে বাড়ে, তার থেকে আমাদের এই বদ্ধ জলাশয়ে যে বাড়ের হারটা আমাদের মোটামুটি 25% মতো কম। বলছি ওই নদীর যে ইলিশ, গভীর সমুদ্রের ইলিশ আর এই যে পুকুরের ইলিশ, স্বাদ কি এক পাবে? আশা করছি। আমরা এখন স্বাদ নিয়ে খুব একটা ভাবছি না, কিন্তু আমরা এর আগে দেখেছি, আমরা 1 বছরের মধ্যে তখন আমরা একবার দেখেছিলাম ইলিশের যে টেস্ট কিছুটা হলেও ভালো, মায়ানমারের ইলিশের থেকে অনেক বেটার। কিন্তু আমরা এখন এই স্বাদ নিয়ে ভাবছি না। একবার যদি আমরা ইলিশটাকে বড় করতে পারি, তারপর আমরা আশা করব আমরা ফিডের মাধ্যমে সেই স্বাদকে আমরা ম্যানিপুলেট করতে পারবো। বলছি যে এই যে নোনা জল বা নোনা জলের ইলিশ তো হয়, বা এই যে মিষ্টি জল, এটা কি কোন জলের ইলিশ হচ্ছে? দেখুন, ইলিশ হচ্ছে একটা মাইগ্রেটরি ফিশ, যে কিনা সমুদ্রে বড় হয় এবং ডিম পাড়ার জন্য নদীতে আসে। তার মেনলি যে বৃদ্ধির সময়টা অধিকাংশ সময় যখন ইলিশের মোটামুটি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের যখন ইলিশ হয়, তারা তখন সমুদ্রে চলে যায় এবং সেখানেই তারা বড় হয়। তারপরে ওরা প্রজননের জন্য, ব্রিডিংয়ের জন্য ওরা নদীতে আসে। এবং সেই এটা মাথায় রেখেই এটা নোনা জলে এদের বৃদ্ধি কিন্তু বেশি হওয়া উচিত, কারণ মিষ্টি জলে এরা একটা নির্দিষ্ট সময় প্রথম দিকটায় থাকে, তারপরে কিন্তু ওরা নোনা জল চায়, তারপরে আরও বৃদ্ধির জন্য ওরা গভীর সমুদ্রে চলে যায়, সেখান থেকে বড় হয়ে আবার ফিরে আসে। এটাই হচ্ছে ইলিশের। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS।